পশ্চিমবঙ্গের ডাক্তার হবার স্বপ্ন, বাহ, খুব ভালো কথা। কিন্তু এই নিট পরীক্ষার পর এমবিবিএস বা বিডিএস বা ধরুন আয়ুষ কোর্সে ভর্তির রাস্তাটা, সেটা বেশ একটু লম্বা আর গোলমেলে মনে হতে পারে অনেকের কাছেই। হ্যাঁ, তা তো বটেই। তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই 2025 শিক্ষাবর্ষের জন্য পশ্চিমবঙ্গের মেডিকেল ভর্তির পুরো বিষয়টা যতটা সম্ভব সহজ করে তুলে ধরতে। আমরা মূলত সরকারি নোটিশ, বিভিন্ন ডেটা, ওয়েবসাইট আর ভর্তি গাইডলাইনগুলো ঘেটেই কথা বলবো। অবশ্যই। তাহলে আসুন শুরু করা যাক। একদম। প্রথমেই আসা যাক যোগ্যতার প্রশ্নে, কারা আবেদন করতে পারবে। প্রথমত বয়স। 31 ডিসেম্বর 2025 অনুযায়ী অন্তত 17 বছর বয়স হতে হবে। 17 বছর? হ্যাঁ। আচ্ছা। আর উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োটেকনোলজি আর ইংরেজি এই বিষয়গুলো নিয়ে পাশ করতে হবে। নম্বরটা কেমন লাগে? জেনারেল ক্যাটেগরির জন্য মোট অন্তত 50% নম্বর লাগবে, আর যারা এসসি, এসটি, ওবিসি বা পিডব্লিউডি ক্যাটেগরির তাদের জন্য একটু কম, 40 থেকে 45% হলেও চলে। আর সবচেয়ে জরুরি শর্তটা তো হল নিট ইউজি 2025 পরীক্ষায় পাশ করা, কোয়ালিফাই করা। একদম, ওটা ছাড়া তো হবেই না। আর পশ্চিমবঙ্গে স্টেট কোটার যে 85% আসন, সেগুলোর জন্য কিন্তু রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়া চাই। হ্যাঁ, ডোমিসাইল সার্টিফিকেট লাগে বলছিলেন। প্রফর্মা A1, A2, B এগুলো একটু জটিল মনে হয়। হ্যাঁ, কোনটা লাগবে সেটা নির্ভর করে আবেদনকারী শেষ কবে থেকে রাজ্যে আছে বা কোথা থেকে স্কুলিং করেছে তার ওপর। ওয়েবসাইটে সব বিস্তারিত দেওয়া থাকে। তবে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে আচ্ছা, হ্যাঁ, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কিন্তু রাজ্যের বাসিন্দা না হলেও চলে। পশ্চিমবঙ্গ এই দিক থেকে একটা ওপেন স্টেট। ওপেন স্টেট ভারতের যে কোনো রাজ্যের ছাত্রছাত্রীরা এখানকার প্রাইভেট কলেজগুলোর ম্যানেজমেন্ট কোটায় আবেদন করতে পারে। তবে হ্যাঁ, খরচটা স্বাভাবিকভাবেই বেশ খানিকটা বেশি হয়। এনআরআই কোটাও আছে অবশ্য। ও আচ্ছা, এবার একটু কলেজ আর সিট সংখ্যা নিয়ে কথা বলি। পশ্চিমবঙ্গে সরকারি এমবিবিএস কলেজ কটা আছে এখন? এখন মোট 25টা। আসন সংখ্যা সব মিলিয়ে প্রায় 3700-র কাছাকাছি। বেশ অনেকগুলো আসন তো। টপ কলেজ কোনগুলো ধরা হয়? একেবারে প্রথম সারিতে অবশ্যই কলকাতার কলেজগুলো। ধরুন IPGMAR পিজি মেডিকেল কলেজ কলকাতা, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, আরজি কর, নীলরতন সরকার বা NRS। এগুলোর চাহিদা সবচেয়ে বেশি। জেলার কলেজগুলো এখন বেশ ভালো করছে। আর প্রাইভেট কলেজ? প্রাইভেট এমবিবিএস কলেজ আছে 9টা, সেখানে প্রায় 1350 মতো আসন। এর মধ্যে কেপিসি মেডিকেল কলেজ, IQ সিটি দুর্গাপুর, জগন্নাথ গুপ্ত বা JIMS, বার্ডস এগুলো বেশ পরিচিত নাম। আচ্ছা, আর ডেন্টাল BDS বা আয়ুষ? ডেন্টালের জন্য সরকারি কলেজ আছে 3টে আর বেসরকারিও 3টে। মোট আসন প্রায় 550 থেকে কিছু বেশি হবে। আর আয়ুষের মধ্যে হোমিওপ্যাথি বা BHMS আর আয়ুর্বেদ বা BAMS এর জন্য সরকারি বেসরকারি মিলিয়ে বেশ কিছু ভালো কলেজ আর আসন আছে। তবে সরকারি BAMS কলেজ কিন্তু পশ্চিমবঙ্গে নেই, পুরোটাই বেসরকারি। বুঝলাম। এবার আসি আসল কথায়, নিট র্যাঙ্ক। বিশেষ করে এমবিবিএস এর জন্য এটা কতটা ফারাক গড়ে দেয়? র্যাঙ্কটাই তো সব। বিশেষ করে ভালো সরকারি কলেজে সুযোগ পেতে হলে একেবারে প্রথম সারিরগুলোতে খুব উঁচু র্যাঙ্ক না হলে সম্ভব নয়। যেমন একটা আইডিয়া দিলে ভালো হয়। ধরুন IPGMAR কলকাতার কথাই যদি ধরি, সেখানে জেনারেল ক্যাটেগরিতে স্টেট কোটায় ঢুকতে হলে অল ইন্ডিয়া র্যাঙ্ক প্রায় 5000-এর আশেপাশে। মাত্র 5000? সর্বভারতীয় স্তরে? হ্যাঁ, আর স্কোরও প্রায় 640 বা তার বেশি লাগতে পারে। তার তো অমচম প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গের বাকি টপ সরকারি কলেজগুলোর জন্য নিশ্চয়ই এরকমই। হ্যাঁ, মোটামুটি অন্যান্য প্রথম সারির সরকারিগুলোর জন্য স্টেট কোটায় জেনারেল ক্যাটেগরিতে স্কোর 610-এর ওপরে থাকাটা বেশ জরুরি হয়ে যায়। কম্পিটিশন খুব হাই, বলাই বাহুল্য। আচ্ছা, এবার কাউন্সেলিং বা ভর্তি প্রক্রিয়ার কথায় আসি। এটা কারা চালায় আর পুরো সিস্টেমটা কেমন? পশ্চিমবঙ্গের স্টেট কোটার কাউন্সেলিং চালায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সেলিং কমিটি, সংক্ষেপে WBMCC। ওদের ওয়েবসাইটে wbmcc.nic.in এ সমস্ত তথ্য, নোটিশ সব পাওয়া যায়। কবে নাগাদ শুরু হয় সাধারণত? সাধারণত আগস্ট মাস নাগাদ শুরু হয়ে যায়, তবে নিট রেজাল্টের উপর নির্ভর করে।
মূল ধাপগুলো হল, প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়, একটা ফি লাগে। জেনারেল বা ওবিসি হলে 2000 টাকা, এসসি এসটি বা অন্যরা হলে 1500 টাকা। আচ্ছা। তারপর আসল ডকুমেন্ট ভেরিফিকেশন হয় নির্দিষ্ট সেন্টারে গিয়ে। এর পরের ধাপটা খুব গুরুত্বপূর্ণ, চয়েস ফিলিং আর লকিং। হ্যাঁ, এই পছন্দের কলেজ আর কোর্স সাজানো, তাই তো? এটা খুব সাবধানে করতে হয় শুনেছি। একবার লক করে দিলে নাকি আর বদলানো যায় না? একদম ঠিক। নিজের র্যাঙ্ক অনুযায়ী কোন কলেজ পাওয়ার সম্ভাবনা আছে, কোনটা বেশি পছন্দের, সেই সব ভেবেচিন্তে তালিকাটা বানাতে হয়। আর হ্যাঁ, লক করার পর আর পরিবর্তন করা যায় না। তারপর সিট অ্যালটমেন্ট হয়, মানে র্যাঙ্ক আর পছন্দের ভিত্তিতে কে কোন কলেজে সুযোগ পেল সেটা জানানো হয়। রেজাল্ট বেরোলে নির্দিষ্ট দিনের মধ্যে সেই কলেজে গিয়ে রিপোর্ট করতে হয় আর ভর্তি প্রক্রিয়া শেষ করতে হয়। এই পুরো ব্যাপারটা কি একবারেই হয়ে যায় নাকি কয়েকটা রাউন্ড থাকে? না, কয়েকটা রাউন্ডে হয়। রাউন্ড 1, রাউন্ড 2, তারপরেও যদি আসন খালি থাকে তাহলে মপ আপ রাউন্ড হয়। মপ আপ রাউন্ড? হ্যাঁ, দ্বিতীয় রাউন্ডের পর খালি থাকা আসনগুলো ভরার জন্য। শেষেও যদি কিছু হাতে গোনা আসন থেকে যায়, সেগুলোর জন্য স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড হতে পারে। ওহ, অনেকগুলো ধাপ তাহলে। ডকুমেন্ট কি কি লাগে বললেন যেন? হ্যাঁ, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নিটের অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, ডমিসাইল সার্টিফিকেট, স্টেট কোটার জন্য কাস্ট বা পিডব্লিউডি সার্টিফিকেট যদি লাগে, কোনো আইডি প্রুফ যেমন আধার কার্ড, আর একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এইসব আসল কাগজপত্র তৈরি রাখতে হবে। কিছু ডকুমেন্ট কিন্তু ভর্তির সময় কলেজে জমাও নিয়ে নেয়। খরচের ব্যাপারটা এবার একটু শুনি। সরকারি আর বেসরকারি কলেজের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ, তাই না? হ্যাঁ, বিশাল পার্থক্য। সরকারি কলেজে এমবিবিএস পড়ার খরচ মানে তুলনামূলকভাবে কিছুই না। বার্ষিক টিউশন ফিও এই 9000 টাকার মতো। প্রথম বছরে ভর্তির সময় আরও 6000 অন্য ফি লাগে, সঙ্গে ইউনিভার্সিটির কিছু ফি। হোস্টেল পেলে তো খুবই সস্তা, মাসে ভাড়া 20 টাকা। তবে মেস চার্জটা আলাদা। মাত্র 20 টাকা? অবিশ্বাস্য। আর প্রাইভেট কলেজে? প্রাইভেট কলেজে স্টেট কোটাতে বার্ষিক টিউশন ফি 4 লাখ থেকে শুরু করে 6 লাখ বা তারও বেশি হতে পারে। কলেজ অনুযায়ী আলাদা হয়। আর ম্যানেজমেন্ট কোটায় সেটা আরও অনেক বেশি, মানে আকাশ ছোঁয়া প্রায়। বাবা, এই খরচের পার্থক্যটা তো একটা বিরাট ফ্যাক্টর তাহলে, মানে ভর্তির সিদ্ধান্ত নেওয়ার সময়। অবশ্যই, এটা একটা খুব বড় বিবেচনার বিষয় পরিবারগুলোর কাছে। আর একটা কথা শুনছিলাম, সরকারি কলেজে ভর্তি হয়ে মাঝপথে ছেড়ে দিলে নাকি ফাইন দিতে হয়। হ্যাঁ, এরকম একটা নিয়ম আছে। সরকারি এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার পর মাঝপথে কোর্স ছেড়ে দিলে 1 লক্ষ টাকার একটা বন্ড ফাইন দিতে হতে পারে। সম্ভবত রাজ্যের ডাক্তার ধরে রাখার জন্য এই নিয়ম। বুঝলাম। আচ্ছা, এই পড়াশোনার চাপ, খরচ, ভর্তির টেনশন, এসবের বাইরে মেডিকেল স্টুডেন্টদের জীবনটা কেমন কাটে? কলেজগুলোতে সুযোগ সুবিধা কেমন থাকে? দেখুন, এমবিবিএস পড়াশোনাটা নিজেই খুব ডিমান্ডিং। প্রচুর চাপ থাকে, অনেক সময় দিতে হয়। কলেজগুলোতে সাধারণত ল্যাব, টিচিং হসপিটাল, লাইব্রেরি, খেলার মাঠ, এই বেসিক সুবিধাগুলো থাকে। হোস্টেল থাকে, তবে সিট লিমিটেড, সবাই পায় না। যারা পায় তাদের জন্য হস্টেল লাইফটা একটা অন্যরকম অভিজ্ঞতা। আর পড়াশোনার পর, পাশ করার পর 1 বছরে কম্পালসারি ইন্টার্নশিপ করতে হয়। তারপর হয় সরকারি চাকরি, নয়তো বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোমে চাকরি, অথবা উচ্চশিক্ষার জন্য পিজি এন্ট্রান্সের প্রস্তুতি। শুরুতে চাকরি পেলে বছরে গড় বেতন 6 থেকে 12 লক্ষ টাকার মতো হতে পারে। বেশ, তাহলে আজকের আলোচনা থেকে আমরা মূলত কি পেলাম? প্রথমত, যোগ্যতাগুলো ঠিকঠাক জেনে নেওয়া। দ্বিতীয়ত, নিটে ভালো র্যাঙ্ক আনার চেষ্টা করা। তৃতীয়ত, কাউন্সেলিং প্রক্রিয়ার প্রতিটি ধাপ, বিশেষ করে চয়েস ফিলিং, খুব মন দিয়ে করা। আর চতুর্থত, অবশ্যই নিজের অর্থনৈতিক অবস্থা বুঝে কলেজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। একদম। আর ডব্লিউবিএমসিসির ওয়েবসাইটে নিয়মিত নজর রাখাটা খুব দরকারি, মানে সমস্ত আপডেট আর নোটিসের জন্য। পুরো প্রক্রিয়াটা জানা থাকলে আর ডকুমেন্টগুলো রেডি রাখলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। ঠিক, আজকের মতো তাহলে এখানেই শেষ করি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই শুধু, একটা মেডিকেল কলেজে সিট পেয়ে যাওয়াই কি শেষ কথা? পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় একজন ভবিষ্যৎ ডাক্তার হিসেবে আমাদের ভূমিকাটা ঠিক কি হওয়া উচিত? এই বড় প্রশ্নটা নিয়েও কিন্তু আমাদের সকলের ভাবা দরকার, তাই না? অবশ্যই।